বিহারে যে আসন্ন নির্বাচন আসছে সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে নতুন করে ভোটার যারা রয়েছেন অর্থাৎ তালিকা, সেই তালিকার সংশোধনী করা হবে। এসব শুনলেই গোটা দেশ জুড়ে একটা স্বাভাবিক একটা আতঙ্ক তৈরি হয় বহু মানুষের মধ্যে। এমন অনেক ভোটার রয়েছেন যে ভোটাররা সত্যিকারে তারা বিহারের নাগরিক বা বিহার রাজ্যের তাদের নির্বাচনী তালিকায় রয়েছে, অথচ দীর্ঘদিন সেখানে ভোট দেননি। যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার এই অভিযোগটা করে এসেছেন যে পশ্চিমবঙ্গে অবৈধ নাগরিক যারা রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে এসে যারা ভোটার কার্ড হিসাবে নাম তুলেছেন ভোটার হিসাবে, তাদেরকে বাদ রাখতে হবে। এবং পরে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পরে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসে যে নির্বাচন কমিশন কি ভারতীয় জনতা পার্টির দ্বারা প্রভাবিত হয়ে কাজ করছে? ভোটারদেরকে বঞ্চিত করে ভোটকে বন্দী করা হচ্ছে। দেশের রাজনীতি গরম হতে চলেছে, অনেক বিষয় নিয়ে গরম হয়ে রয়েছে। কিছুদিন আগে অপারেশন সিঁদুর নিয়ে দেশের রাজনীতি নয়, তখন ছিল হচ্ছে কি করে পাকিস্তানকে শায়েস্তা করা যায়। এমনিতেও বাংলাদেশ নিয়ে অনেক দিন ধরেই চলছে, তার কারণ বাংলাদেশের যে প্রভাব বাংলার রাজনীতিতে পড়তে চলেছে আমি আগাম পূর্বাভাস বিভিন্ন সময় দিয়েছি, বিশেষ করে অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে। আর ঠিক সেটাই হয়েছে। ঠিক কিভাবে হয়েছে? আপনারা নিশ্চয়ই এসআইআরের কথা শুনেছেন ইতিমধ্যেই। এসআইআর মানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটি ভারতবর্ষের নির্বাচনে যারা ভোটার আছে সেই ভোটার তালিকাকে একেবারে নিবিড়ভাবে সংশোধন করে নতুনভাবে সেটাকে পাবলিশ করা হবে। এসআইআর 24শে জুন 2024 সাল নির্বাচন কমিশন তারা একটি সার্কুলার জারি করে। সার্কুলারে বলা হয় বিহারে যে আসন্ন নির্বাচন আসছে সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে নতুন করে ভোটার যারা রয়েছেন অর্থাৎ তালিকা, সেই তালিকার সংশোধনী করা হবে। মোট 11টা এরকম ক্রাইটেরিয়া রয়েছে, 11টা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। এসব শুনলেই গোটা দেশ জুড়ে একটা স্বাভাবিক একটা আতঙ্ক তৈরি হয় বহু মানুষের মধ্যে। তার কারণ ভোটার তালিকার শেষ সংশোধনী হয়েছে 2003 সালে, এটা 2025 সাল, অর্থাৎ আজ থেকে 22 বছর আগে শেষবার ভোটার কার্ড সংশোধনী হয়েছে, তালিকা সংশোধনী হয়েছে। ইতিমধ্যে ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিহারে এই মুহূর্তে প্রায় 7-8 কোটি ভোটার রয়েছে। এই 8 কোটি ভোটারের মধ্যে 2003 সালের যে তালিকা, সেই তালিকা অনুযায়ী 4 কোটির মতো ভোটার যারা রয়েছেন তারা ইতিমধ্যে 2003 সালে যাদের নাম রয়েছে তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু এমন অনেক ভোটার রয়েছেন যে ভোটাররা সত্যিকারে তারা বিহারের নাগরিক বা বিহার রাজ্যের তাদের নির্বাচনী তালিকায় রয়েছে, অথচ দীর্ঘদিন সেখানে ভোট দেননি। এরকম অনেকগুলো কারণ বা যুক্তি ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে। তাহলে তারা অন্য রাজ্যে বসবাস করছেন বা সেখানকার ভোটার হয়েছেন বা সেখানে ভোটার তালিকার নাম তোলেননি বা ভোট দেন না, এরকম সংখ্যা তো ভারতবর্ষে অনেকের রয়েছে। নির্বাচন কমিশন ভারতবর্ষে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য এবং তার সাথে ভোটদানের হার যাতে বাড়ে সেই নিয়ে তারা লাগাতার প্রচার করে। আমরা বিভিন্ন নির্বাচনের সময় দেখেছি তাদের প্রচার, এবং এই ক্ষেত্রে দেশের অনেক বিখ্যাত ব্যক্তি, সেলিব্রিটি, তাদেরকেও তারা নির্বাচনে যাতে ভোট মানুষ বেশি দেন সেই ক্যাম্পেনে তারা ফেস হন। এরকম তো ঠিকই আছে নির্বাচন কমিশনের, কিন্তু হঠাৎ তাকে নিয়ে এই রকম শোরগোলটা কেন শুরু হয়েছে? শোরগোলটা ইতিমধ্যেই পড়ে গেছে এবং
বিহারের থেকে আরজেডির সাংসদ থেকে শুরু করে জাতীয় কংগ্রেস, তারা বলছেন যে 24শে জুনের পর 30 তারিখ থেকে হচ্ছে এই এনরোলমেন্টটা শেষ হবে, নভেম্বরে ভোট, তাহলে প্র্যাকটিক্যালি হাতে কোনো সময় থাকছে না। এইভাবে আরজেডির অভিযোগ তাদের যারা ভোটার, সেই ভোটারকে ইচ্ছা করে এক্সক্লুড করা হচ্ছে। আমরা জানি ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক নিয়ে একটা তথ্য রয়েছে, এবং সেই তথ্যটা আমি আগে বিভিন্ন সময় এই তথ্যটা জানিয়েছি। তার কারণ প্রায় 40 কোটির মতো পরিযায়ী শ্রমিক কিন্তু এই দেশে রয়েছে। এক রাজ্য থেকে তারা বিভিন্ন জায়গায় কাজ করতে যান, ঘুরে ঘুরে কাজ করেন, বিভিন্ন সিজনাল রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য যে রাজ্যগুলো যেখান থেকে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক যান, তার মধ্যে বিহার পড়ে, উত্তরপ্রদেশ পড়ে, মধ্যপ্রদেশ পড়ে, ঝাড়খণ্ড পড়ে, পশ্চিমবঙ্গও পড়ে। কিন্তু পশ্চিমবঙ্গে যতজন এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে যান, সংখ্যাটা প্রায় 22 লক্ষ, কিন্তু পশ্চিমবঙ্গে এরকম পরিযায়ী শ্রমিক যারা কাজ করতে আসেন সে সংখ্যাটা অনেক অনেক বেশি। এর মধ্যে একটা সিংহভাগ বিহারে রয়েছেন। তারা অনেক সময় ভোটের সময় কেউ কেউ বিহারে ফেরত যান, কিন্তু অনেকে যেতে পারেন না, ভোট দিচ্ছেন না দীর্ঘদিন। এই সমস্তগুলো অসঙ্গতি রয়েছে। এবং এই রাজনীতির এই যে পারদ বা উত্তাপটা বাড়ছে ঠিক কী কারণে? একটা কারণ হচ্ছে বিরোধীদের মধ্যে বিহারের ক্ষেত্রে আরজেডি, কংগ্রেস, মূলত এই দুটো পার্টি তারা অভিযোগ করছেন যে বিহার থেকে পলায়নের রেট অনেক বেশি। পলায়ন বলতে তারা বিহারে কাজ করেন না, বাইরে গিয়ে তারা কাজ করেন, এবং কাজ করতে করতে দীর্ঘদিন সেখানকার হয়ে গেছেন। এরকম মানুষ এরকম রয়েছেন, তারা ভোটের সময় আসেন না। কিন্তু 8 কোটি ভোটার 2003-এর রিভিশন অনুযায়ী, আগেই বলেছি, যেটা প্রায় 4 কোটি, তারা কিন্তু সেখানে ভোট দিতে পারবেন। তাহলে বাদ বাকি 4 কোটি সংখ্যাটা কিন্তু কম নয়। আর এখানেই প্রমাদ গুনছে যে নির্বাচন হবার আগেই বিরোধীরা দেখছেন যে তাদের অনেক ভোটার, বিশেষভাবে যারা এসসি, এসটি এবং অত্যন্ত দরিদ্র যারা, তারাই মূলত হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সিংহভাগ জায়গাটা দখল করে রয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং হতাশার ছবি যে ভারতবর্ষের 40 কোটি এই যে মানুষ, যারা অতি দরিদ্র, হতদরিদ্র মানুষ, তারা এই দেশের কি নাগরিক নন? তারা কি ভোট দিতে পারবেন না? বা তাদের জন্যে যে যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে আপলোড করার জন্যে, ইতিমধ্যে 24 তারিখের পর যে আপলোড হয়েছে সেই সংখ্যাটা যদি আপনাদের কাছে একটু আমি জানাতে চাইব। 6 জুলাই 2025-এ এসআইআর বিহারে, যেটা এখন চলমান প্রসেস, সেখানে 1.21 crore ফর্ম ইতিমধ্যে সাবমিটেড হয়েছে এবং 23.9 লক্ষ আপলোড করা হয়েছে। 4 কোটির মধ্যে সংখ্যাটা দেখুন। তার মানে বাকিরা তাহলে কি এক্সক্লুডেড হচ্ছে? কেননা নভেম্বরে ভোট হলে তারা কোথায় যাবেন? এবং ইতিমধ্যে এত শর্ট টাইম করা হয়েছে, যে কারণে এটাকে নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ইতিমধ্যে বিরোধীরা এটার নাম দিয়েছে ভোটবন্দি। সেই নোটবন্দি করা হয়েছিল করোনার অনেক আগে। কি বলা হয়েছিল? 1000 টাকার নোট দেশ থেকে চলে যাবে। আজ থেকে গরিব মানুষ তারা সুখে নিদ্রা দেবেন, এবং যারা কালোবাজারি করে তাদের জন্য জীবন একেবারে হারাম হয়ে যাবে। এটা স্বয়ং আমি বলছি না, প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন। সেই ভাষণ প্রত্যেকের কাছেই আছে, তার কারণ এটা বহুল প্রচারিত ভাষণ। এবং বিরোধীরা তার নাম দিয়েছিল নোটবন্দি। সেই একেবারে ব্যাংকের সামনে লাইন পড়ে গেছে, হুলস্থুল পরিস্থিতি। 2025 সালে আমরা কি দেখছি? কত আগে 2000 টাকার নোট তো এমনিই হয়েছে, এটিএম থেকে আর 2000 টাকার নোট আসে না। 500 টাকার নোট থাকবে কিনা আগামী দিনে বোঝা যাবে। নীতিন গাডকারি ইতিমধ্যে বলেছেন যে কালোবাজারি এসবের জন্য যে নোটবন্দি হয়েছিল, নীতিন গাডকারি এমন একটি মন্তব্য করেছেন যে মন্তব্যের মধ্যে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে কিন্তু একটা হালচাল পরিস্থিতি তৈরি হয়েছে, মানে হল্লা মেচে গেছে। কি বলেছেন তিনি বলেছেন ভারতবর্ষে বৈষম্য বাড়ছে, এবং এতটাই বৈষম্য, মানুষ যদি দুবেলা না ঠিক করে খেতে পারে তাহলে ভারতবর্ষ কোথায় গিয়ে দাঁড়াবে? এদিকে বলা হচ্ছে 5 ট্রিলিয়ন ইকোনমি,
অর্থনীতি বেগবান হচ্ছে, দেশ সমৃদ্ধ হচ্ছে, জিডিপি বাড়ছে, সব কিছু বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে পয়সা নেই। এমন একটা বৈষম্য গিয়ে তৈরি হচ্ছে যে বৈষম্যের কারণে মানুষ পরিযায়ী শ্রমিক হচ্ছেন। এছাড়া দ্রুত বর্ধনশীল নাগরিক জীবন অনেক বেশি হচ্ছে ব্যয়বহুল, ফলে অনেকেই কিন্তু যাকে বলা হয় বাস্তুচ্যুত এবং জমিচ্যুত হচ্ছেন। গোটা ভারতবর্ষের মধ্যে বেশ কয়েকটা রাজ্যে এই লক্ষণ অত্যন্ত স্পষ্ট, যার মধ্যে বিহার পড়ে। 2025-এ বিহারের নির্বাচন, দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি সেখানে হচ্ছে বি টিম হয়ে কাজ করছে, মানে হচ্ছে জুনিয়র পার্টনার। দীর্ঘদিন সেখানে শাসন করছেন জনতা দল ইউনাইটেড এবং ভারতীয় জনতা পার্টির গঠবন্ধন। নীতিশ কুমার বছরের পর বছর মুখ্যমন্ত্রী হচ্ছেন। তিনি ভালো কাজ যেমন করেছেন, তার সময় সবচেয়ে বেশি পলায়ন হচ্ছে, এটা কে বলছেন? জন সুরাজ যে পার্টি, তার যিনি প্রধান প্রশান্ত কিশোর, তারা মূল বলছেন যে পলায়ন। বিহার থেকে পালিয়ে অন্য রাজ্যে গিয়ে তারা অত্যন্ত কঠিন জীবনযাপন করছেন এবং তারা দেশের সমৃদ্ধিতে অংশগ্রহণ করছেন, কিন্তু তাদের কোনো লাভ হচ্ছে না। উল্টে বিভিন্ন রাজ্যে নানা রকম বিভ্রাট তৈরি হচ্ছে। কর্ণাটক, মহারাষ্ট্রের কথা আমার ভিডিওতে বলেছি, সেখানে গিয়ে নানা রকম বিরুদ্ধ পরিস্থিতির সামনে গিয়ে পড়ছেন এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা, যাদের একটা বড় অংশই হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং হচ্ছে অত্যন্ত অতি দরিদ্র মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শোরগোল তৈরি হয়েছে এবং শোরগোলের একটা বড় কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনিও এ বিষয়ে স্টেটমেন্ট দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, তার সঙ্গে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস এডিআর, এই এডিআর হচ্ছে নির্বাচন কমিশনেরই স্বীকৃত একটি স্বয়ংশাসিত সংস্থা, যারা ভারতবর্ষের ভোট প্রক্রিয়া, যারা ভোটে দাঁড়াচ্ছেন তাদের ব্যক্তিগত সমস্ত ঠিকুজিকুষ্টি, অর্থাৎ কার বিরুদ্ধে কটা ক্রিমিনাল কেস আছে, কার কত সম্পত্তি, এবং লাস্ট বা নির্বাচিত হবার পর তিনি যদি আবার ভোটে দাঁড়ান, ইতিমধ্যে তার সম্পত্তি কতটা বেড়েছে বা কমেছে। কমার তো লক্ষণ খুবই কম, বাড়তেই থাকে। সেই কতটা বাড়ছে এইগুলোকে নিয়ে যারা তথ্য দেন, সেই অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস, মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে গিয়ে তারা একটা হলফনামা পেশ করেছেন যে বিহারে এটা অত্যন্ত দ্রুততার সাথে হচ্ছে এবং যা কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের কতগুলো ধারা আছে, আর্টিকেল 14 এবং তার সাথে হচ্ছে আর্টিকেল 235, এই দুটো আর্টিকেলের উপর জোর দিয়েছেন। আরও তার সাথে যে বিভিন্ন রকম আর্টিকেলগুলো রয়েছে, যেখানে ভারতবর্ষে নাগরিকদের সমস্ত কিছু বয়স, ধর্ম, লিঙ্গ, কোনো রকম বৈষম্য রাখা যাবে না, তারা যাতে ভোটদানে সম্মত হয় এবং স্বীকৃত হয়, যাতে কোনো রকমভাবে ভারতীয় গণতন্ত্রের উপর আঘাত না আসে, কেন ভোট দেওয়া একটা প্রায় মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং এই আর্টিকেলগুলো ভায়োলেট করা হচ্ছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে যোগেন্দ্র যাদব, যিনি একজন বিখ্যাত সেফোলজিস্টও, তিনিও এই কথা বলেছেন যে ভারতীয় সংবিধানে এবং যে গণতান্ত্রিক প্রক্রিয়া, বিশ্বের কাছে এটা একটা মডেল গণতন্ত্র, সেখানে কেউ ভোটদান থেকে বঞ্চিত যদি হয় তাহলে এর নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে এক বড়সড় প্রশ্ন আসবে। নির্বাচন কমিশনের যিনি এই মুহূর্তে প্রধান, গণেশ কুমার তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের দায়িত্ব যারা এদেশের নাগরিক, প্রকৃত নাগরিক এবং বৈধ ভোটার, সেই বৈধ ভোটাররা ভোট দেবে এবং যারা অবৈধ, সেই অবৈধদেরকে চিহ্নিত করা হবে এবং সেই ইলেকটোরাল প্রসেস থেকে তাদেরকে বাদ দেওয়া হবে। এখন এইটা বিহার নিয়ে একরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যেখানে আমি সবিস্তারে আপনাদের কাছে বললাম। বিহারে তো হলো, পশ্চিমবঙ্গে 2026-এ ভোট এবং আসল টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ, এমনটা অনুমান করছেন তৃণমূল কংগ্রেসের দুজন সাংসদ, একজন মহুয়া মৈত্র, আরেকজন রাজ্যসভার সাগরিকা ঘোষ। তাদের বক্তব্য বিহার তো বটেই, আসল লক্ষ্য পশ্চিমবঙ্গ নিয়ে যে কারণে দীর্ঘদিন ধরে বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এবং তার যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার এই অভিযোগটা করে এসেছেন
যে পশ্চিমবঙ্গে অবৈধ নাগরিক যারা রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে এসে যারা ভোটার কার্ড হিসাবে নাম তুলেছেন ভোটার হিসাবে, তাদেরকে বাদ রাখতে হবে। অনেকেই আছেন যারা আসার পরে পরই এরকম দেখা গেছে যে তারা কেউ কেউ আধার কার্ড তৈরি করে নিয়েছেন, রেশন কার্ড করে নিয়েছেন, বিভিন্ন রকম কার্ড করেছেন। এগুলো কোনোটাই নাগরিকত্বের প্রমাণ নয়। সে আপনি আধার কার্ডই থাকুক বা যদি আপনার কাছে যদি প্যান কার্ডও থাকে, এগুলো নাগরিকত্বের প্রমাণ নয়, এগুলো পরিচয়পত্র। বা বলা যেতে পারে আপনি দেশে ইনকাম করছেন, কতটা করছেন, আপনি ট্যাক্স দিচ্ছেন কিনা, এগুলো প্যান কার্ড থেকে যেরকম জানা যায়, ঠিক তেমনিভাবে ভোটার কার্ডটাকে সংশোধনী করা হচ্ছে। এবং এই কাজ পশ্চিমবঙ্গে শুরু হবে 1 আগস্ট থেকে। মনে রাখবেন, 1 আগস্ট থেকে দেশে কিন্তু জনগণনা অফিসিয়ালি শুরু হচ্ছে। বিহারে এই কাজ করার জন্য ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে প্রায় 97,000 বুথ লেভেলের কর্মীকে নিয়োগ করা হয়েছে সরাসরি প্রত্যক্ষভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং 1 লক্ষ থাকছেন স্বেচ্ছাসেবক যারা স্ক্রুটিনির এই কাজটা করবেন। অর্থাৎ কে বাসিন্দা, তিনি 2003 সালে তার ইলেকটোরাল যে পদ্ধতি হয়েছিল, শেষবার হচ্ছে নিবিড়ভাবে যেটাকে রিভিশন হয়েছিল, SIR হয়েছিল, তাতে তার নাম ছিল কিনা, তারপরে তিনি ভোট দিয়েছেন কিনা, যদি না থাকে নাম বা ভোট তিনি দিচ্ছেন না দীর্ঘদিন আগে তাদের হয়েছে, তাদের প্রত্যেককে জমা দিতে হবে। এবং তারপরে যারা নতুন ভোটার আসবেন তাদেরও হচ্ছে কতগুলো পরিচয়পত্র দিতে হবে। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পিতামাতার জন্ম তারিখ এবং সেই সম্পর্কে ডকুমেন্টস। এইটা ভারতবর্ষে অনেকের ক্ষেত্রে, বিশেষ করে দেখা গেছে প্রত্যন্ত গ্রামাঞ্চল এবং হচ্ছে যারা বনাঞ্চলে অঞ্চলে থাকেন, এদের মধ্যে কিন্তু ভোটদান বা ভারতীয় গণতন্ত্র ঠিক কী বা ভোট দিলে কি হওয়া উচিত বা নাগরিকের যে কনসেপ্ট, এইগুলো সেভাবে তৈরি করা যায়নি। আমি তাদেরকে দোষ দেওয়ার আগে আমি বলবো, রাষ্ট্র নিঃসন্দেহে তাদেরকে সেই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। আমি একটা ছোট্ট একটা সিনেমার কথা বলবো। সিনেমাটা দুর্দান্ত সিনেমা, নিউটন বলে। সেখানে দেখা হচ্ছিল একটি মাওবাদী অধ্যুষিত অঞ্চলে একজন অফিসার, যিনি সেখানে হচ্ছে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন, তিনি ভোট করতে গেছেন এবং চরিত্রটা রাজকুমার রাও তিনি অভিনয় করেছিলেন। এবং দেখা যাচ্ছে যে ওখানে ভোটের কোনো কনসেপ্ট নেই এবং হচ্ছে ভোট এতটা সময় ডেকে ডেকে নিয়ে এসে একটা নির্দিষ্ট সময়সীমা করার পর তারপর হলো কি হলো না, তা এই জায়গাটা। এবং এই কারণে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এই অতি উগ্র বামপন্থী রাজনীতি জন্ম হয়েছে। তার কারণ তারা অনেকেই ভোট প্রক্রিয়ার মধ্যে বিশ্বাস করেন না। ফলে নির্বাচন কমিশনের অত্যন্ত দায়িত্ব থাকবে একদিকে, যেমন যে এই মানুষগুলো যেন ভারতবর্ষের ভোট প্রক্রিয়ার মধ্যে অংশ নিতে পারে, এটা তাদের একটা নিঃসন্দেহে দায়িত্ব। এবং তার সাথে সাথে সত্যি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে এদেশে এসে নাগরিক হয়ে যাচ্ছে, সেটাও যেমন একটা বড় রাজনৈতিক ইস্যু, বিশেষভাবে পশ্চিমবঙ্গে। অর্থাৎ সমস্ত কিছু এলিমেন্টসগুলোকে মাথায় রেখে যে টাইম ফ্রেম দেওয়া হচ্ছে, বিহারের ক্ষেত্রে টাইম ফ্রেম অত্যন্ত কম, এটা বিরোধীরা অভিযোগ করছেন। এবং 4 কোটি ভোটার যদি বাদ পড়ার যে আশঙ্কা দেখা যাচ্ছে, সেই আশঙ্কা কিন্তু ভয়াবহ আশঙ্কা। এবং এটা গোটা ভারতবর্ষের নির্বাচনী প্রক্রিয়া বা স্বচ্ছতা নিয়ে এক বড়সড় প্রশ্ন তুলে দেবে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে এই বিষয়ে শুনানি হবে এটা জানিয়ে দিয়েছে এবং শুনানির পর বিষয়টা আরও পরিষ্কার হবে। তার কারণ ইতিমধ্যে রাজনৈতিক স্তরে এটা উত্তাপ তৈরি করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা আরও একটা বড় রকমের পোলারাইজেশনসের দিকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ তীব্র মেরুকরণের দিকে নিয়ে যাবে। তার কারণ অনেকে আশঙ্কা করছেন এখানে একটা বড় সংখ্যক ক্ষেত্রে টার্গেট হবে তরুণ ভোটার এবং বিশেষ করে যারা মাইনরিটি, অর্থাৎ এক্ষেত্রে যারা হচ্ছে সংখ্যালঘু, এই সমস্ত জায়গাগুলো মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর বা বর্ডার সংক্রান্ত যে জায়গাগুলোতে ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে কিন্তু বলে আসছে যে সেখানে উল্লেখযোগ্য হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এক একটা বুথে হিউজ নাম্বার অফ ভোটার বেড়েছে। এবং তারা কিছু কিছু তথ্য দিয়ে এই কথাটা বলেছে।
এবং পরে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পরে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসে যে নির্বাচন কমিশন কি ভারতীয় জনতা পার্টির দ্বারা প্রভাবিত হয়ে কাজ করছে? নির্বাচন কমিশন একটি অটোনোমাস সংস্থা, স্বয়ংশাসিত, এবং সেহেতু তার কিছু নির্দেশিকা সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে কিভাবে পালন করছে সুপ্রিম কোর্ট অবশ্যই দেখবে। যেহেতু বিরোধীরা বলেছে যে সংবিধানের কতগুলো আর্টিকেল ব্যাহত হচ্ছে, সেই জায়গায় সত্যি ব্যাহত হচ্ছে কিনা এটা তো সুপ্রিম কোর্ট অবশ্যই দেখবে, তার কারণ সঠিকভাবে সংবিধান পালিত হচ্ছে কিনা সেটা দেখার ক্ষেত্রে ভারতবর্ষের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা এই বিষয়ে দেখবেন, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু ইতিমধ্যে যে রাজনৈতিক পারদ যে জায়গায় উঠেছে তা পোলারাইজেশনসের দিকেই ইঙ্গিত করছে। পশ্চিমবঙ্গে ঠিক কতজন ভুয়ো ভোটার এরকম রয়েছেন, তারা কোন সালে এসেছেন সীমানার থেকে, এইটা যেমন ভারতীয় জনতা পার্টি লাগাতার বলে যাচ্ছে, ঠিক তেমনিভাবে তৃণমূল কংগ্রেসকেও এই বিষয়ে সাবস্টেনশিয়েট করতে হবে যে তারা ভুল বলছে। তা এটা একটা কঠিন বিষয়, নিঃসন্দেহে স্পর্শকাতর বিষয়। কঠিন এবং স্পর্শকাতর বিষয়ে পর্যাপ্ত ডিটেলস ডেটা যদি তারা সরবরাহ করতে পারে তাহলে ভালো, নচেত কিন্তু এটা একটা বড় রকমের রাজনৈতিক বিপর্যয় আনতে পারে, এরকম আশঙ্কা করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। কিন্তু যদি অন্য উদ্দেশ্য বেরিয়ে যায় যে বিষয়টা তা নয়, এখানে একদমভাবে কাজ করছে হচ্ছে একটি রাজনৈতিক মোটিভেশন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে একটা পলিটিক্যাল মাইলেজ দেওয়ার ক্ষেত্রে। পূর্ব ভারতে যেহেতু উড়িষ্যায় সাম্প্রতিক বিজেপির সাফল্য, ঝাড়খণ্ডে কিন্তু বিজেপি দ্বিতীয়বারের চেষ্টাতেও কিন্তু হেমন্ত সোরেনকে পরাজিত করতে পারেনি, বিহারে দীর্ঘদিন ধরে তারা জোট সরকার চালাচ্ছে, এককভাবে তারা ক্ষমতায় আসতে পারেনি বা সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়ে তারা সরকার গঠন করার মতো জায়গায় পৌঁছেও নীতিশ কুমারকে যা সঙ্গে না রাখলে প্রয়োজনীয়ভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাবে না। উল্টে নীতিশ কুমার শিবির বদল করলে আরজেডি নীতিশ কুমার একসাথে হয়ে গেলে বিজেপি কিছুই পাবে না। এরকম একটা জায়গায় বিহারের রাজনীতি বিগত 25 বছর ধরে এরকম একটা অবস্থানে রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, আমি বিভিন্ন ভিডিওতে এই বিষয়টাকে ধারাবাহিকভাবে বলেছি। এখানে হাইলি পোলারাইজেশনস এবং তার সাথে জনসংখ্যার বৃদ্ধি, যা কিন্তু একটা হিন্দু মুসলমান সম্পর্কের উপর একটা বড় রকম মেরুকরণের প্রভাব ফেলেছে। অতএব এই যে সেন্সিটিভ জায়গাটা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আগাম তারা সুপ্রিম কোর্টে গেছে এবং এই নিয়ে কি শুনানির পর কি হয় আপনাদেরকে জানাবো। তবে এসআইআর এই মুহূর্তে একটা বড় রকম রাজনৈতিক ইস্যু ইতিমধ্যেই হয়ে উঠতে চলেছে এবং আগামী সময় এটা যে আরও উত্তাপ বৃদ্ধি পাবে। 1 অগাস্টের পর থেকে অগাস্ট মাস জুড়ে শুরু হবে একদিকে জনগণনার কাজ, গোটা দেশ জুড়ে এটা চলবে, তার সাথে পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআরের প্রশ্নটাও আসবে। এখানেও একটা হয়তোবা দিতে পারে। মহামৈত্র তিনি যে হলফনামা দিয়েছেন সেখানে পরিষ্কার বলেছেন যে বিহারের মতো করে যেন এখানে না হয়, এখানে যাতে গোটা দেশের প্রশ্ন এখানে জড়িয়ে রয়েছে এবং অন্যান্য অনেক কিছু বিষয় জড়িয়ে রয়েছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয় জড়িয়ে রয়েছে, এই সমস্ত কিছুকে যেন পর্যালোচনা করা হয়। তার কারণ ইতিমধ্যে এটা রাজনৈতিক স্তরে এতটাই উচ্চগ্রামে এই পোলারাইজেশন বিষয়টা আলোচিত হচ্ছে এবং বাংলাদেশ থেকে প্রচুর এরকম চলে এসছেন যারা ইলিগ্যাল ইমিগ্রেন্ট, সেটা বারবার বলেছেন এবং অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার রাজনৈতিক বিভিন্নভাবে ভাষণে 2014 অনওয়ার্ড যে পশ্চিমবঙ্গে যখনই বিধানসভা লোকসভা নির্বাচন এসেছে এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে এসছে, যে কারণে এটা একটা রাজনৈতিকভাবে এর উত্তাপ এমন একটা জায়গায় রয়েছে যেটা তৃণমূল কংগ্রেস বারবার বলেছে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছে, তারা 7-8 দফায় নির্বাচন করেছে, তথাপি বিজেপি এই হার মেনে নিতে পারছে না। এইবার কিন্তু একটা অন্য জায়গায় আসছে, যদি এটা ইলেকটোরাল রোলস থেকে অনেকে বাদ যান জাস্ট এই হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে একটা ভয়ঙ্কর রকমের শোরগোল পড়তে পারে। তাই আগামী দিনে ঠিক কোন দিকে এগোচ্ছে আপনাদের কাছে আমি তুলে ধরবো এই বিষয়টা, তার কারণ এই বিষয়টার সাথে অবশ্যই বাংলাদেশ
ইস্যুটা রয়েছে, শরণার্থী এবং অনুপ্রবেশকারী, এই দ্বন্দ্বে দীর্ঘদিন ধরে একটা বিতর্ক চলছে। এবং যেটা বলা হচ্ছে, বিশেষভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাকে অভিযোগ করা হয়েছে যে ঘুরপথে এনআরসিকে প্রয়োগ করা হচ্ছে। এনআরসির সময় মনে আছে তো, সুপ্রিম কোর্টের নির্দেশিকায় আসাম চুক্তির পর সেখানে লাগু হয়েছিল ন্যাশনাল রেজিস্ট্রেশন ফর সিটিজেনশিপ, এবং এনআরসি নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে আসামে, এবং প্রচুর হিন্দু বাঙালি সেখানে কনসেন্ট্রেশন ক্যাম্পে রয়েছে, বহু মুসলমান অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত হয়ে তারাও এরকম রয়েছেন। ফলে এটা একটা ভীষণ বিতর্কের একটা বিষয় ঘুরপথে, তাই কেননা যেহেতু এটা সুপ্রিম কোর্ট আসাম চুক্তির কারণে সুপ্রিম কোর্ট এনআরসিটা শুধুমাত্র আসামের জন্য সীমাবদ্ধ করে রেখেছিল, কিন্তু এটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের যারা বলছেন তারা এটা বলছেন যে ঘুরপথে এটা আসছে। স্বাভাবিক এই ধরনের অভিযোগ যখন আসবে, আবার এনআরসি সিএ নিয়ে যেরকম একটা বিতর্কের পরিস্থিতি তৈরি হয়েছিল, নোটবন্দির সময় যে তৈরি হয়েছিল, ঠিক তেমনিভাবে তারা বলছে এটা ভোটবন্দির একটা খেলা চলছে, অর্থাৎ ভোটারদেরকে বঞ্চিত করে ভোটকে বন্দি করা হচ্ছে। ভোটের যে ন্যায্যতা, ভোট দেওয়ার যে অধিকার, তাকে বঞ্চিত করার জন্য এই ভোটবন্দি, এই টার্মিনোলজিটাকে নিয়ে আসা হয়েছে। ফলে রাজনীতি স্বাভাবিকভাবে খুব উচ্চগ্রামে তৈরি হবে আগামী সময়টায়। অগাস্ট মাসে থেকেই এটা আরও হাইট পাবে, যদি না সুপ্রিম কোর্ট কতগুলো নির্দেশিকা দেয়। তার কারণ নির্বাচন কমিশনের যিনি প্রধান গণেশ কুমার, তিনি কিন্তু বলে দিয়েছেন এই বিষয়ে নির্বাচন কমিশন দায়বদ্ধ, প্রকৃত ভোটার যারা তাদের নামটাই নথিভুক্ত থাকবে। আগামী সময় আমরা অবশ্যই এই বিষয়ে নজর রাখব এবং দেখব যে সত্যিকারের রাজনীতি হচ্ছে কিনা, স্বচ্ছতা ঠিকমতো বজায় থাকছে কিনা, এবং পরিচ্ছন্নতার সাথে এই বিষয়টা আসছে কিনা। নচেত আমরা কিন্তু এ বিষয়ে আপনাদের কাছে বিস্তারিত তথ্য আগামী দিনে দিতে থাকব। আজকের মতো এখানে শেষ করছি দ্য রিয়েল স্টোরি। আমি সুজিত চট্টোপাধ্যায়। ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ ডিজিটাল, এবং আপনাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের সাজেশনস, কমেন্ট, সমালোচনা যেটাই করবেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ, নমস্কার।